সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবার সকলেই সুস্থ এবং ভালো আছে এবং তোমরা নিয়মিত পড়াশোনা করছো এবং প্রতিষ্ঠানের যে অনলাইন ক্লাস কার্যক্রম চলছে এবং অনলাইনে যে নির্দেশনা তোমাদেরকে নিয়মিত দিচ্ছে তোমরা তা সঠিকভাবে পর্যবেক্ষণ করছো। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাস নেব। তোমাদেরকে আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ড 2019 হিসাব বিজ্ঞানের ঢাকা বোর্ড 2019-এর নবম অধ্যায় ব্যায়ামের যে প্রশ্নটি এসেছিল তারপর ক্লাস নেব। তোমরা অলরেডি জানো এই প্যান্ডামিক বৈশ্বিক মহামারীতে সরকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেবাস পুনর্বিন্যাস করেছে ও সংক্ষিপ্ত করেছে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায় রয়েছে। তো দশম অধ্যায় থেকে বাধ্যতামূলক দুটি প্রশ্ন থাকবে আর বাকি পাঁচটি অধ্যায় থেকে বাকি পাঁচটি যে অধ্যায় 2, 3, 6, 7 এবং 9 এখান থেকে আর বাকি 9টা প্রশ্ন হবে। তোমরা যদি নবম অধ্যায় অধ্যায়টি একটু মনোযোগ দিয়ে ভালোভাবে করো তাহলে তোমরা দশম অধ্যায় আর্থিক জীবনের যে বাধ্যতামূলক প্রশ্ন থাকে সেখান থেকে সহজে উপকৃত হবে শেখার জন্য। এবং এই অধ্যায়টি করলে তোমরা বিশেষ করে নৈমিত্তিক, অন্যান্য অধ্যায় নৈমিত্তিক এবং যে অঙ্ক করতে যে সহজ হবে তোমাদের বুঝতে সহজ এবং অল্প সময় তোমরা সম্পূর্ণ উত্তর প্রদান করে পূর্ণ নাম্বারের প্রত্যাশা বেশি করতে পারো। আসো তোমাদেরকে আমি ঢাকা বোর্ড 2019-এ নবম অধ্যায় থেকে প্রশ্নটা এসেছিল সেটাকে দেখি কি এসেছিল এবং এটার সমাধান আমি করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। প্রশ্নটা ছিল এরকম: মিসেস সোহেনা একজন ব্যবসায়ী। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের কিছু উদ্বৃত্ত দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন ছিল এরকম: উপরোক্ত তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর ছিল উপযুক্ত তথ্যের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো। গ নম্বরে ছিল তোমার মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পূর্বেই আমি গত বছর করোনাকালীন সময় এই অধ্যায় থেকে আরো দুটো ক্লাস দিয়েছিলাম তোমাদের। এখন বর্তমানে যারা ক্লাস দশম শ্রেণীতে আসো তাদের জন্য আজকের ক্লাস। তোমাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই মনোযোগ দিয়ে তোমরাও দেখো তাহলে তোমাদেরও উপকার হবে আশা করি। উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। উত্তোলন কি সেটা আগে জানা দরকার। ব্যবসায়ের মালিক ব্যবসা হতে যখন কোনো কিছু গ্রহণ করে, ব্যবসায়ের মালিক ব্যবসা হতে যখন কোনো কিছু গ্রহণ করে সেটাকে বলা হয় উত্তোলন। আর ব্যবসায়ের মালিক যখন ব্যবসাকে কোনো কিছু প্রদান করে, ব্যবসায়ের জন্য কোনো কিছু বিনিয়োগ করে সেটাকে বলা হয় মূলধন। আর খ নম্বর ছিল উত্তোলনের পরিমাণ রেওয়ামিল প্রস্তুত করা। রেওয়ামিল কি? রেওয়ামিল কোনো হিসাব নয়। রেওয়ামিল হলো খতিয়ানের উদ্বৃত্তের একটি সুশৃঙ্খল তালিকা যেখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের একটি গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়ামিল কোনো হিসাব নয়। রেওয়ামিল হলো খতিয়ানের উদ্বৃত্ত সমূহের একটি তালিকা যেখানে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সূত্র এগুলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের মান যে উদ্বৃত্ত থাকে এগুলো সঠিকভাবে লিখে গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটা প্রক্রিয়া মাত্র। আর মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় হলো, মুনাফা জাতীয় আয় হলো এক হিসাব অর্থ বছরে যা নিয়মিত আয় হয়, নিয়মিত অর্থ প্রাপ্তি ঘটে সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় আয়। এক হিসাবকালে ব্যবসা হতে যে অর্থ খরচ করা হয়, অর্থের ব্যয় হয়
সেগুলোকে, এবং একাধিকবার সংগঠিত হয়, নিয়মিত বা খরচ করতে হয়, সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। তো আসো উদ্দীপকের আলোকে, যেহেতু ক নম্বর বলেছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, তাহলে উদ্দীপকের আলোকে দেখি উত্তোলনের পরিমাণে কি আসবে। তারপর বলি মালিক ব্যবসা থেকে কি নিতে পারে, নগদ টাকা নিতে পারে, ব্যাংক হতে টাকা উঠিয়ে নিতে পারে, ব্যবসায় পণ্য নিতে পারে। এইগুলো হলো, অর্থাৎ মালিক নিজে নিতে পারে, মালিকের পক্ষে মালিকের ছেলে মেয়ে স্ত্রী এরাও নিতে পারে, বা মালিকের নির্দেশে কোনো কিছু যদি গ্রহণ করা হয়, তার আত্মীয় স্বজন বা কাউকে কোনো কিছু প্রদান করা হয়, সেটাও উত্তোলন। ব্যবসায়িক লেনদেন ছাড়া যে কোনো কিছু মালিকের নির্দেশে যখন কোনো কিছু নিয়ে নেওয়া হয়, সেটা হলো উত্তোলন। আসলে দেখি উদ্দীপকে কি কি আছে। উদ্দীপক আছে মূলধন, ক্রয় বিক্রয়, মজুত পণ্য, তারপর আয়কর। আয়কর ব্যবসায় যে আয় হয় এর সম্পূর্ণ মুনাফা ভোগ করার একক অধিকার রাখে মালিক। তাহলে আয়কর মূলত মালিকের জন্য দেওয়া হয়, তাহলে আয়কর একটি উত্তোলন। তারপর প্রদেয় হিসাব, বন্ধক ঋণ, বকেয়া মণিহারি, প্রাপ্য হিসাব, সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র সুদ, মজুত পণ্য, জীবন বীমা। জীবন বীমা প্রিমিয়াম এটাও ব্যবসা এবং মালিক আলাদা সত্তা, কিন্তু মালিকের জীবনের উপর ইন্স্যুরেন্স করা থাকে, বিমা করা থাকে, তাই মালিকের জন্যই জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়। ব্যবসার জন্য কখনো জীবন বীমা প্রিমিয়াম করা হয় না। অলরেডি পেয়েছি দুইটা, তোমার আয়কর, জীবন বীমা প্রিমিয়াম। দেখে আর কি আছে, কুড়িন, কুড়িন সঞ্চিতি, সমাপনী হাতে নগদ, আসবাবপত্র, রপ্তানি শুল্ক, শিক্ষানবিশ ফেরানি, প্রাপ্য সুদ, উপহার। তো যদি ব্যবসা থেকে মালিক কোনো কিছু গ্রহণ করে বা মালিকের জন্য কোনো কিছু খরচ করা হয়, তাকে বলা হয় উত্তোলন। তাহলে আসো আমরা ক নম্বরটা করি। উপরোক্ত তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে তোমরা সুন্দরভাবে খাতা প্রেজেন্টেশন করবে। তারপর ঢাকা বোর্ড 2019 ঢাকা বোর্ড 2019 যে প্রশ্নটা আসছিল দেওয়া বলে কোন বলেছে উপরোক্ত তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। উদ্দীপক দেখে আমরা প্রথমে ঘর কাটবে, উত্তোলনের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা কি কিছু এলো আমাদের। প্রথম ছিল আয়কর, আর দ্বিতীয়বার পেয়েছিলাম জীবন বীমা প্রিমিয়াম। আয়কর কত টাকা ছিল? আয়কর ছিল 1000 টাকা, আর জীবন বীমা প্রিমিয়াম 3500 টাকা। আয়করের সাথে সাথে 1000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম 3500 টাকা, তার যোগফল হলো 4500 টাকা। তো নম্বরটা তোমার আমি আবার বলছি, উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হলে মালিক ব্যবসা হতে যা গ্রহণ করবে বা মালিকের পক্ষে তার স্ত্রী ছেলে মেয়ে যদি মালিকের অনুমতিক্রমে দেওয়া হয় বা মালিক গ্রহণ করে, মালিকের পরিবার গ্রহণ করে, সেটাই ব্যবসায় করতে উত্তোলন। সাধারণত ব্যবসা থেকে মালিক নগদ টাকা নিতে পারে, পণ্য নিতে পারে, অথবা ব্যাংক থেকে সে টাকা গ্রহণ করতে পারে, নগদ চেকের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারে। আবার আয়কর, আয়ের উপর যে কর হয়, আয় যেহেতু ভোগ করে মালিক, তার জন্য আয়ের উপর যে কর দেওয়া হয় সেটা মালিকের জন্য দেওয়া হয়, আয়করও একরকম উত্তোলন। জীবন বীমা প্রিমিয়াম,
যেহেতু ব্যবসায়ের মালিকের জীবন আছে, ব্যবসার মালিক আলাদা সত্তা, জীবন যেহেতু মালিকের জীবনের উপর বিভাগ করা হয়েছে, তো মালিকের জন্য টাকা প্রদান করা হয়েছে, তাই এটাও উত্তোলন। তো তোমরা সুন্দরভাবে এবার প্রেজেন্টেশন করবে, উপস্থাপন করবে, তাহলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে। আসো খ নম্বর করবে এখন। খ নম্বরে বলেছে রেওয়া মিল প্রস্তুত করো। তো তোমরা আগে প্রথমে রেওয়া মিল প্রস্তুতের জন্য একটি ঘর কাটো। তোমরা সবাই ঘর কাটবে, ঘর জানো, ঘরের 5টা ঘর হবে। প্রথমে যে ঘরটি হবে সেটা হলো ক্রমিক নং। প্রথম ঘরের নাম হলো ক্রমিক নং, তারপরে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বলে প্রতিষ্ঠানের নাম লিখবো, হলো মিসেস সুহেনা। মিসেস সুহেনা। হিসাবের নাম হলো রেওয়া মিল। তারপরে এটা তারিখ ছিল 31 ডিসেম্বর 2017। রেওয়া মিল হলো খতিয়ানের উদ্বৃত্ত সমূহের একটি তালিকা, যেখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়া মিল হলো খতিয়ানের উদ্বৃত্ত সমূহ দিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করে এটিকে শুদ্ধতা যাচাইয়ের একটি প্রক্রিয়া মাত্র। আর্থিক বিবরণী তৈরি করার জন্য সহজ করে দেয়। প্রথমে কি ছিল? মূলধন 2000 টাকা, মূলধন, যে সম্পদ হলে ডেবিট হবে, দায় হলে ক্রেডিট হবে, ব্যয় হলে ডেবিট হবে, আয় হলে ক্রেডিট হবে, আর স্বত্বাধিকার হিসাবে যদি মূলধন হয় তাহলে সেটা ক্রেডিট হবে, স্বত্বাধিকার হিসাবে যদি সেটা উত্তোলন হয় সেটা তাহলে ডেবিট হবে। তারপরে আছে তোমার ক্রয় 80,000 টাকা, বিক্রয় হলো 1,20,000 টাকা, তারপর তোমার আছে মজুত পণ্য 31/12/2017। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, তোমরা সবাই জানো সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তারপরে আছে আয়কর 1,000 টাকা, আয়কর 1,000 টাকা, তারপর তোমার আছে প্রদেয় হিসাব 20,000 টাকা। প্রদেয় সকল প্রকার প্রদেয় মনে রাখবে সবসময় এটা ক্রেডিট এবং দায়, সকল প্রকার প্রদেয় দায় হিসাব এবং ক্রেডিট হয়। তারপর প্রদেয় হিসাব 20,000, বন্ধক ঋণ 15,000।
কিছু বন্ধক রেখে কারো কাছে টাকা গ্রহণ করেছে, তাহলে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। বন্ধক ঋণ এটা একটি দায়বদ্ধ হিসাব। ঋণ সকল প্রকার বকেয়া বা প্রদেয় মনিহানি, বকেয়া ব্যয় সবসময় ক্রেডিট হয় এবং দায়বাচক হয়। বকেয়া মনিহানি 1000। তারপর তোমার আছে কি বকেয়া মনিহানি করে আছে প্রাপ্য হিসাব, সকল প্রকার প্রাপ্য সম্পদ, প্রাপ্য হিসাব 50,000 টাকা। প্রাপ্য হিসাবের পরে আছে তোমার 10% সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, বিনিয়োগ, এগুলো হলো বিনিয়োগ হিসাবে দেখানো হয়। বিনিয়োগ এক প্রকার সম্পদ। 10% সঞ্চয়পত্র 60,000 টাকা। ছোট করে দেখছি কারণ আমার জায়গা সীমিত আছে, কিন্তু বুঝতে করতে গেলে তোমার স্পষ্টভাবে একটা দেখানো যাবে না। তো লেখাগুলো ছোট হলেও তোমরা একটু বোঝার চেষ্টা করবে, আমি প্রত্যেকটা কথা বলে দিব। সঞ্চয়পত্রের পরে আছে তোমার সঞ্চয়পত্রের সুদ, বিনিয়োগের সুদ একটি আয়বাচক হিসাব, তাই এটা সবসময় ক্রেডিট হয়। বিনিয়োগের সঞ্চয়পত্রের সুদ 3000 টাকা। সঞ্চয়পত্রের সুদ 3000। তারপরে মজুত পণ্য 1/1/2017, এটাকে 1/1 অর্থাৎ হিসাবকালের প্রথম তারিখেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য, হিসাবকালের শেষ তারিখেটা হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য ব্যবহারে আসে না, প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই ব্যবহারে আসে। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 25,000 টাকা। তারপর তোমার আছে মজুত পরে জীবন বীমা প্রিমিয়াম, 3,500 টাকা। এটি একটা ব্যবসায়ের ব্যয়, কিন্তু মালিকের উত্তোলন। প্রিমিয়াম 3,500 টাকা। তারপর কি আছে? কুরিন 8,000 টাকা। কুরিন কি? যে বাকিতে বিক্রি করা হয়েছে কিন্তু যে টাকা আদৌ পাওয়া যাবে না সেটাকে বলা হয় কুরিন, অর্থাৎ এটা ব্যবসায়ের জন্য একটি খারাপ দিক অর্থাৎ ক্ষতি। তাই এটাও ব্যয়বাচক হিসাব, ব্যয় বা ক্ষতি সবসময় ডেবিট হয়। কুরিন 8,000 টাকা। কুরিন সঞ্চিতি 3,000 টাকা। কুরিন 8,000 টাকা। কুরিন সঞ্চিতি 3,000 টাকা। কুরিন সঞ্চিতি হলো পূর্ববর্তী বছরের মুনাফার যে অংশ ভবিষ্যতে যে কুরিন হওয়ার সম্ভাবনা থাকে বা অনাদায়ী হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এই ক্ষতিকে হ্রাস করার জন্য যে মুনাফার যে অংশ তহবিল আকারে রেখে দেওয়া হয় সেটা হলো বিগত বছরের মুনাফার যে অংশ পরবর্তী বছরে বা চলতি বছরে অনাদায়ী পাওনার জন্য যে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত রেখে দেওয়া হয় ক্ষতিকে হ্রাস করার জন্য, সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, মনে রাখবে তোমরা। তারপর সমাপনী হাতে নগদ 12,000 টাকা।
হিসাবের সমাপনীতে রেওয়া বিলে অন্তর্ভুক্ত হয় বা হিসাবে অন্তর্ভুক্ত হয়। আসবাবপত্র কি সম্পদ ডেবিট, আসবাবপত্র 40,000 টাকা। আসবাবপত্র পরে আছে রপ্তানি শুল্ক 2,000 টাকা। সকল প্রকার শুল্ক মুনাফা জাতীয় ব্যয় এটা ডেবিট, রপ্তানি শুল্ক 2,000 টাকা। তারপরে তোমার শিক্ষানবিশ স্যালারি, বিমা স্যালারি ব্যতীত সকল প্রকার স্যালারি তোমার ক্রেডিট হয় এবং মুনাফা জাতীয় হিসাবে মুনাফা জাতীয় আয়, শুধুমাত্র বিমা স্যালারি মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ স্যালারি 10,000 টাকা। শিক্ষানবিশ স্যালারি তারপরে আছে তোমার প্রাপ্য সুদ। সকল প্রকার প্রাপ্য হলো তোমার সম্পদ, প্রাপ্য সুদ 1,200 টাকা। তারপরে তোমার উপভাড়া 1,500 টাকা। উপভাড়া হলো আমি জায়গা ভাড়া নিয়েছি মালিকের কাছ থেকে, আমার এত বড় জায়গা দরকার নেই, আমি আবার এইটা কিছু অংশ আরেকজনকে ভাড়া দিলাম, ওই ভাড়া যাকে ভাড়া দেওয়া তাদের যে টাকা পাবো সেটা আমার যেন হয়, এটাকে বলা হয় উপভাড়া সাবলেট। উপভাড়া হলো কত টাকা? 1,500 টাকা। তাহলে উপভাড়া হলো আয় বাচক 1,500 টাকা। এখন দুই পাশ যোগ করলে অবশ্য সমান হবে, দুই পাশ যোগ করলে সমান হবে। যদি দুই পাশ যোগ করে দেখা যায় সমান না হয়, ডেবিট পাশ বড় ক্রেডিট পাশ ছোট, অথবা ক্রেডিট পাশ বড় ডেবিট পাশ ছোট, এরকম হতে পারে, অমিল হতে পারে। যে আমার হিসাব যদি যখন খতিয়ান করেছি তার এই উদ্বৃত্তগুলো যদি সঠিকভাবে লেখা হয়, যোগ্য করা হয়, তাহলে তারপরও যদি অমিল থাকে তাহলে অনিশ্চিত হিসাবের মাধ্যমে এটা আমার হিসাব মিলাইয়ে দেখাতে হবে, মিলাইতে হবে। এটা সাময়িকের জন্য, এটাকে বলা হয় অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট। তো দেখো ডেবিট পাশের যোগফল কত? 2,82,700। 2,82,700 টাকার নিচে অবশ্যই 2 দাগ দেব। এটাই দুই দিকে লিখব, যেটা যখন বড় হয় সেটা দুই দিকে লিখব। 2,82,700। এই মাসে কি হয়েছে? ক্রেডিট পাশে সে টাকার পরিমাণ কম হয়েছে, সেটা হলো কত? 19,900। তাহলে এটার নাম হলো যত কম হয়ে যাবে সেটা লেখো, এটার নাম হলো অনিশ্চিত হিসাব, এটা সাময়িক হিসাব। অর্থাৎ হিসাবটি মিলানোর জন্য যদি অনিশ্চিত হিসাব
যদি আবার ডেবিট ক্রেডিট নির্ণয় সঠিক থাকে কিন্তু যদি দুই পাশ না মিলে তাহলে তোমাকে আরেকবার দেখতে হবে যে তোমার কোনো নির্ণয় ভুল হয়েছে কিনা। যদি সঠিক থাকে তাহলে অনিশ্চিত হিসাবের মাধ্যমে হিসাবকে সম্পূর্ণ করবে। এটা সাময়িক একটি হিসাব। তো আশা করি তোমরা রিয়ামিং করা যদি আগে করেছো বা বারবার প্র্যাকটিস করো তাহলে হাত অনেক দ্রুত গতিতে রাখতে পারবে এবং তাড়াতাড়ি নির্ভয় করার সহজ সহজ যোগ্যতা তৈরি হবে। তো আসলে আমরা আবার গণনাটা করি। অবশ্যই মেইন বইয়ের 129 পৃষ্ঠায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য সম্পদ, দায়, আয়, ব্যয় এই যে হিসাবগুলো দেওয়া আছে, সম্পদ পাশ, ব্যয় পাশ, দায় পাশ, আয় পাশ, এগুলো বারবার করে পড়বে। তাহলে যেটা হবে তোমাদের, তোমরা নৈমিত্তিকে ভালো করবে, নৈমিত্তিক ভুল হওয়ার সম্ভাবনা কম হবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আনসার করার সময় তোমাদের ভুলের হওয়ার যে ভয় সেটা তেমন একটা থাকবে না। গণনা আছে মুনাফা যদি আয়, মুনাফা যদি ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা যদি আয়, মুনাফা যদি ব্যয়ের জন্য গণনার মতোই তোমরা বিবরণ টাকা টাকা করে নেবে। গ মুনাফা যদি আয়, নির্ণয়, মুনাফা যদি আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। তো মুনাফা যদি আয় কি এক হিসাব বছরে একটি হিসাব বছর বা হিসাব করে যে আয় নিয়মিত অর্থপ্রাপ্তি ঘটে, যে 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 হিসাব মতে নিয়মিত অর্থপ্রাপ্তি ঘটে বা একজনের বারবার সংগঠিত হয়, আয় হয়, সেগুলোকে বলা হয় মুনাফা যদি আয়। দেখো প্রথমে আছে তোমার বিক্রয়, তারপর তোমার দেওয়া আছে সঞ্চয়পত্রের সুদ, শিক্ষানবিশ চালানি এবং উপহার। বিক্রয় প্রতিনিয়ত প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য বিক্রয় করা হয়, সেবা বিক্রয় করা হয়, তাদের বিক্রয়টি মুনাফা দ্বারা। বিক্রয় 1,20,000 টাকা। বিক্রয় 1,20,000 টাকা। তারপরে আছে তোমার সঞ্চয়পত্রের সুদ 3,000 টাকা। তারপরে আছে তোমার শিক্ষানবিশ চালানি 10,000 টাকা। তারপরে শিল্প ভাড়া তোমার 1,500 টাকা। হলো 20, 30, 33, 34,000 বছর 1,34,500 টাকা। তাহলে হয়ে গেল কত? মুনাফা দায় তোমরা পেয়ে গেলে। এবার মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ
নির্ণয় সেম একই রকম ঘর বিবরণ টাকা টাকা। তো মুনাফাসিত ব্যয়গুলো কি কি সেটাকে দেখি। প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা দেখি। তোমার প্রথমে আছে তোমার প্রথমেই ক্রয় না লিখে প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে শুরু করবো, যেটা তোমরা দশম অধ্যায়ে আর্থিক মনে করেছো সেটা ফলো করার চেষ্টা করবে তোমরা একটু, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দশম আর্থিক অধ্যায়ে যেখানে বিষয় আয়োজন করো, আবার রেয়াগুলো আমাদের সঠিকভাবে করা যোগ্যতা তৈরি হবে সুন্দরভাবে। তবে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। তারপরে রঙকে ক্রয় আছে 80,000 টাকা। ক্রয় 80,000 টাকা যোগ করো, যেহেতু অঙ্কের সমপরিমাণ আছে 80 20 5,000 টাকা। সমাপনী মজুত পণ্য যেটা আছে তোমরা কি করবে, সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিবে। সমাপনী মজুত পণ্য কত টাকা তোমার শুরুর দিকে ছিল 30,000 টাকা। যে কোনো কত হয় 75,000 টাকা। বা যদি একটা কি দিয়ে গেছে প্রত্যক্ষ অংশটা পেয়ে গেছি, ধরো প্রারম্ভিক মজুত পণ্য সাথে ইউনিট ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ যোগ করবো, তারপরে সম্পূর্ণ মজুত পণ্য বাদ দিয়ে দিব, তাহলে প্রত্যক্ষ অংশটা শেষ হবে। তারপর তোমার আরো কি আছে, তোমার কুইন আছে, তারপরে ধরো কুইন সঞ্চিতি আছে, তাহলে কুইন সঞ্চিতি আর্থিক পরীক্ষা কি করেছো, এখানে কুইন থেকে কুইন সঞ্চিতি যোগ বিয়োগ করেছো, বাদ দিয়েছো, এখানেও সেরকম ভাবে করবে। কুইন তোমার আছে কত 8,000 টাকা, আর কুইন বা প্রারম্ভিক কুইন সঞ্চিতি। যেটা উদ্দীপ্ত হিসেবে দেওয়া আছে উদ্দীপকে, সেটাকে আমরা প্রারম্ভিক কুইন সঞ্চিতি হিসেবে দেখানো হয়। প্রারম্ভিক কুইন সঞ্চিতি হলো তোমার 3,000 টাকা। আর তোমার আরেকটা দেওয়া ছিল রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক আছে তোমার 2,000 টাকা। দেখো এগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়, এটা হলো প্রত্যক্ষ ব্যয়, হলো এগুলো প্রত্যক্ষ ব্যয়ের যোগফল হলো 75,000, আর কুইন সঞ্চিতি যোগ বিয়োগ করে আসছে একটি, তারপরে রপ্তানি শুল্ক ছিল। এখন মুনাফা জাতীয় ব্যয়গুলো যোগ করে দাও, তাহলে কত টাকা আসছে তোমার 5,282,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রয়োজনে একটি ঘর করতে পারো, আর আলাদা আলাদা ছকেও তোমরা করে নিতে পারো। তো মুনাফা জাতীয় আয় কি, যে এক হিসাব অর্থ বছরে যে উৎস থেকে নিয়মিত অর্থ
অর্থ প্রাপ্তি ঘটে তাকে বলা হয় মুনাফা যেতে হয়। একটি হিসাব অর্থ বছরে কোনো কিছু থেকে যখন নিয়মিত অর্থ প্রাপ্তি ঘটে তাকে বলা হয় মুনাফা যেতে হয়। আবার এক হিসাব অর্থ বছরে যে কোনো কারণে নিয়মিত অর্থ ব্যয় করতে হয় বা খরচ করা হয় তাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। আশা করি তোমরা পরবর্তী যে প্রশ্নগুলো অন্যান্য শিক্ষা বোর্ডের আছে, তোমাদের কাছে যে সহায়ক বইগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো তোমরা করে তোমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং নিজেদেরকে আরো বেশি করে প্রস্তুত করবে। তো শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।